তফসিলের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড। গণতান্ত্রিক ধারায় ফিরতে উতরাতে হবে চ্যালেঞ্জ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না। জয়ী হতে চাইলে ভালোবাসা অর্জন করতে হবে জনগণের। দলের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল। নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছে। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের জন্য প্রার্থনা। 24 ঘন্টা পার হলেও জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা। সহপাঠী হত্যার অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি। মোহাম্মদপুরে কেবল 2000 টাকা চুরির ঘটনায় মা মেয়েকে হত্যার কথা জানালো পুলিশ। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে বাহিনী। বাকবিতণ্ডায় উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। নেহেরু গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর। বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগের থেকেই কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক। সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয়, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিলের বিস্তারিত থাকবে। আগারগাঁও নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। তানভীর, তফসিল ঘোষণার বিষয়ে কোনো নতুন তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা জানাবেন।
এরশাদ, আসলে তফসিল ঘোষণার ব্যাপারে নতুন তথ্য যদি জানতে চাই সেটির জন্য আমাদেরকে আর ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। এজন্যই যে 3টার সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ একটি ব্রিফিং করবেন। তবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে কিছু আপডেট জানানো হবে সেই ব্রিফিংয়ে। তবে সেখানেও আমরা জানার চেষ্টা করব যে তফসিল নিয়ে আরও নতুন কোনো তথ্য তফসিলের আগেই আসলে আমরা পেতে পারি কিনা। তবে বিগত দিনের তফসিল পর্যালোচনাগুলো দেখা যায় এর আগে যতগুলো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে আসলে যে বিষয়ের উল্লেখ থাকবে এবারও হয়তো সেগুলোরও উল্লেখ থাকবে। তবে এখানে কিছু বিষয় এবার ব্যতিক্রম থাকছে, যেমন এবারের নির্বাচনে গণভোট থাকছে, এবারের নির্বাচনে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিবেন এবং সেটি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, এবং সেই পোস্টাল ব্যালট সিস্টেমটিও হচ্ছে একটি অনলাইন এবং ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমের একটি হাইব্রিড সলিউশন, এবং এগুলোই হয়তো দেখা যাবে এবারের নির্বাচনে। তবে আমরা দেখেছি যে এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাচনের তফসিলে যে ভাষণটি দিবেন সে ভাষণটি আসলে চূড়ান্ত হয়ে গেছে। সেই ভাষণে কি বলা হবে এবং সেই ভাষণের কিন্তু থাকবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে এবং ভোটারদের তরফ থেকে আসলে সহযোগিতার এই বিষয়গুলো থাকবে। এবং এর আগে আমরা দেখেছি যে কমিশনের প্রত্যেক সদস্যই কিন্তু বলেছেন যে তাদের একার পক্ষে এই পাহাড় সম কাজটি আসলে করা সম্ভব নয়, এবং তারা অল্প দিনে আসলে যতটুকু যা করতে পেরেছেন সেইগুলো বিষয়গুলো নিয়ে করতে বলেছেন, এবং তাদেরকে আসলে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি গতকালকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুরো নাসিরউদ্দিন কমিশন, এবং সেখানেও কিন্তু রাষ্ট্রপতিকে তারা এই স্বল্প সময়ের মধ্যে আসলে কি করেছেন না করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সে ব্যাপারেও কিন্তু তারা জানান। এবং এখানে বলে রাখি যে গতকালকে কিন্তু একটি ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন যে রাষ্ট্রপতি কিন্তু কমিশনের যে কার্যক্রম তার ব্যাপারে সামগ্রিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং আমরা আজকে দেখতে পাবো যে আসলে এই যে তফসিলটি কিন্তু 6টায় হবে, সন্ধ্যা 6টায়, এবং সেটি কিন্তু আগের যে এই ভাষণটি কিন্তু আগেই অর্থাৎ গতকালকেই কিন্তু রেকর্ড করা হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে 4টার কিছু পর কিন্তু বিটিভির যারা ছিলেন তারা কিন্তু প্রধান নির্বাচনের কমিশনার রুমে গিয়ে এই তফসিলের ভাষণটি কিন্তু তারা রেকর্ড করেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। মাঠ পর্যায়ে যাতে আপনারা বলতে পারেন আপনাদের রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্য দেখানোর শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথপ্রদর্শক, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। বলেন, ভালো সব অর্জনের পেছনেই রয়েছে বিএনপির অবদান। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না, সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন, যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং
বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে, বন্ধুগণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগের আপিল বিভাগের মতো জাতীয় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে জানিয়েছেন আপিল বিভাগ। বিচার বিভাগের 15 বছরের জঞ্জাল গত 16 মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি 2026 সালের 5 মার্চ ঠিক করেছেন আপিল বিভাগ। এদিন আইনজীবীরা বলেন, পুরো সংশোধনী বাতিল করে এখন রায় দিলে পরবর্তী সংসদের উপর জটিলতা তৈরি হবে। পরিবর্তনের সূচনা আমরা দেখতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54টি বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক সহ একাধিক ব্যক্তির পক্ষে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে। কয়েকদিনের টানা শুনানি যখন শেষের দিকে, তখন আপিল বিভাগ জানান তারা নির্বাচনের আগে এ বিষয়ে রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে নির্বাচন হোক। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। শুনানিতে অ্যাটর্নি জেনারেলও বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তখন আপিল বিভাগ বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না তারা। বিচার বিভাগ কেন্দ্রিক 15 বছরের জঞ্জাল গত 16 মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। তবে গুরুত্বপূর্ণ এই শুনানি নির্বাচনের পরে নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে একটা গাইডেন্স দিতে পারতো, যে গাইডেন্সটা সংসদে ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারতেন। ওই গাইডেন্সটা আনফর্চুনেটলি আজকে আমরা পাইনি। অনেক আইনগত নীতি পদ্ধতি আছে যার মাধ্যমে এই ধরনের ইনকনসিস্টেন্সির কথা, যেগুলো অন্য কোনো কাউন্সিল আদালতের নজরে আনছিলেন, আমার মতে এগুলো কোনো সমস্যাই না। এগুলো ওনারা রায়ের মাধ্যমে অ্যাড্রেস করতে পারতেন। 2026 সালে দেশে নতুন সরকার এলে পঞ্চদশ সংশোধনী নিয়ে 5 মার্চ আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে বলে জানায় আপিল বিভাগ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শেষে এ কথা বলেন তিনি। বলেন, সাবেক ভিসি মাকসুদ কামালের বিচার এই দেশেই হবে। তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে কেউ। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করান তৎকালীন ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি, হাত বোমা ছোড়া হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতেও বাধা দেয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। খুনি হাসিনার নির্দেশে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটোয়া বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। গত 30 নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশের মাধ্যমে 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। আজ দুপুর 2:30টায় উদ্বোধন হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন 4-এর 2টি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি 8 সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা উন্নয়ন কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন।
এবং সচিবালয়ের কার্যক্রমের জন্য গত 7 ডিসেম্বর 489 জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়। গত 30 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখন উদ্ধার করা যায়নি। এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় 24 ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন 8টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো, আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শিবলি নোমান। আর শিবলি, উদ্ধার তৎপরতা কেমন দেখছেন আপনি? এতক্ষণ পেরিয়ে গেল, শিশুটির অবস্থান কি শনাক্ত করতে পারলো কিনা ফায়ার ফাইটাররা? কি দেখছেন আপনি, জানাবেন। একদমই না, 24 ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যে, এবং যেটি অবস্থান একদম সুনির্দিষ্ট অবস্থান যে কোন জায়গাটিতে শিশুটির অবস্থান সেটি আসলে নিশ্চিত করতে পারেনি এখানে যারা উদ্ধারকর্মী রয়েছেন। ইতোমধ্যে কিন্তু যেটি হয়েছে 35 ফুট পর্যন্ত নামার পরে আরও 5 ফুট নিচে অর্থাৎ 40 ফুট পর্যন্ত তাদের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে তারা দেখবার চেষ্টা করেছেন, কিন্তু সেই পর্যন্ত আসলে শিশুটির কোনো সেখানে অবস্থান করছে শিশুটি এরকম কোনো কিছু তারা পাননি। ফলে তারা যেটি করছেন এখন নতুন করে আরও দেখতে পাচ্ছেন যে চারপাশে আরও বড় আসলে ব্যাস নিয়ে গোলাকারভাবে আরও মাটি খোঁড়া চলছে, এবং এই মাটি খোঁড়ার উদ্দেশ্যটি হলো যেই সুনির্দিষ্ট জায়গাটিতে যেখানে গভীর নলকূপের যে গর্তটিতে সুড়ঙ্গ আরও নিচে উদ্ধার কাজ তারা এখানে যে চ্যালেঞ্জটি আরও এখন বেশি হয়ে পড়েছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে যে ঠিক পাশেই একদম একটি পুকুর রয়েছে। এখন সেই পুকুরের পাশ ঘেঁষে আসলে সেই জায়গাটি যে গভীর নলকূপের যে ফাঁকা জায়গাটি যেখানে পড়ে গেছে শিশু সাজিদ সেই জায়গাটি, ফলে এই পুকুরের পার ঘেঁষে কাজ করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এবং উদ্ধারকর্মী যারা আছেন এখানে তারা জানাচ্ছেন যে মূলত এই যে দেরির অন্যতম একটি কারণ হচ্ছে এই পুকুরকে বিবেচনায় রাখা। কারণ যদি কোনো কারণে পুকুরের এই পাশ থেকে পানি যদি কোনো কারণে নিচের দিকে ওই সেই ফাঁকাটির ভেতরে চলে যায় তখন কিন্তু এই উদ্ধার তৎপরতাটি আরও কষ্টকর হয়ে উঠতে পারে। তো সব কিছু মিলিয়ে যারা দমকলের এখানে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অক্ষত অবস্থায় তারা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেট আমরা জানার চেষ্টা করব আপনার মাধ্যমে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানবো। রাজধানীর এভার কেয়ার হসপিটালে যেতে চাই আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানকার খবর রাখছেন। রিয়াজ, আজ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনো আপডেট কি আমরা পাবো কিনা, কোনো ব্রিফিং কি হতে পারে কিনা জানাবেন। গতকাল সর্বশেষ আপডেটটি দিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এজেএম জাহিদ হাসান। তিনি যেটি গতকালকেই জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসনের ফুসফুস এবং কিডনির কিছুটা উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের যে চিকিৎসা সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, যেটি গতকাল ধরে বলে আসছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সুতরাং তারপর থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অগ্রগতি কি হয়েছে কি হয়নি, কোনো ধরনের আপডেট তথ্য জানানো হয়নি। আর যেহেতু আপনি জানেন নিশ্চয়ই যে বিএনপির থেকে বলা হয়েছে শুধুমাত্র মেডিকেল বোর্ডের সদস্যরা যে আপডেটটি দেবেন সেই আপডেটটি ছাড়া অন্য কারো কথা বিশ্বাস না করার জন্য বা অন্য কোনো গুজবে কান না দেওয়ার জন্য। সুতরাং গণমাধ্যম কর্মীরা তাদের যে আনুষ্ঠানিক ব্রিফিং সেটির জন্য অপেক্ষা করছেন। এখন পর্যন্ত হাসপাতালে আমরা
সেই অর্থে মেডিকেল বোর্ডের কোনো সদস্য বা কাউকে এসে ব্রিফ করেননি বা আমাদের চোখে পড়েনি, হয়তো তারা ভিতরে আছেন। আর বিদেশ যাত্রা নিয়েও সেই আগের মতোই অবস্থানে রয়েছে মেডিকেল বোর্ড। তারা বলছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, পরীক্ষা নিরীক্ষা সব কিছু মিলে তিনি কতটুকু যাত্রার জন্য সক্ষম হবেন সেটির উপর নির্ভর করবে তার বিদেশ যাত্রা। আর তো এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, যাতে কোনো ধরনের উৎসুক জনতা ভিড় করতে না পারে, বা এখানে যারা অন্যান্য রোগীরা যারা চিকিৎসা নিতে এসছেন তাদের যা চিকিৎসা সেবা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা হাসপাতালের পরিবেশ যাতে শান্তিপূর্ণভাবে বজায় থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কোনো উৎসুক জনতাকে এখানে কাছে ভিড়তে দেওয়া হচ্ছে না। আর বিএনপির পক্ষ থেকেও আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি যে আজকে আদৌ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফ করা হবে কি না। ধন্যবাদ আপনাকে রিয়াজ। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ। সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। তিনি বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে, এই দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তা অন্ধকারেই রয়েছে। দুজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় যুব অধিকার পরিষদ। আগামী বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেবে সংগঠনটি। এই যে উপদেষ্টারা নির্বাচনের শেষ সময়ে এসে তফসিলের ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবার চেষ্টা করছেন, তাদেরকেও এই নির্বাচন থেকে বিরত থাকতে হবে। কারণ তারা উপদেষ্টা থাকাকালীন সময়ে তাদের পিও এপিওরা দুর্নীতি করেছে তাদের ক্ষমতাকে ব্যবহার করে। সহপাঠীকে হত্যার অভিযোগে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রদল কর্মীদের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। এছাড়া এই হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তা হত্যা মামলায় রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করলে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুরে ক্যাম্পাসে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা প্রকাশ্যে খুন করা হয়েছে, ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে। এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না, এই হচ্ছিল কথা। এইগুলি আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? এই আন্দোলনটা একবারে জঘন্য, মানে ভোগান্তি শুধু না, একবারে পুরা মানুষের জীবনযাত্রা একবারে শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। দর্শক, তেজগাঁও কলেজের সামনে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। সেখানকার সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। বিজয়, সেখানকার খবরাখবর জানাবেন, শিক্ষার্থীরা কি বলছেন এ ব্যাপারে, এবং ফার্মগেট এরকম একটি ব্যস্ততম এলাকা, সেই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, এখন কি অবস্থা সেখানে জানাবেন। ইসরাত, শুরুতেই জানিয়ে রাখতে চাই যে সকাল 10টা থেকে কিন্তু তারা রাস্তা অবরোধ করে এবং দুপুর 1টা নাগাদ তারা কিন্তু এই অবরোধ তুলে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর যে আশ্বাসে তারা তুলে নেয়। তবে এরপরে আমি কলেজে এসে দেখতে পেয়েছি যে তারা একটি প্রিন্সিপাল সহ, কলেজের অধ্যক্ষ সহ, আইনশৃঙ্খলা বাহিনী সহ শিক্ষার্থীরা একটি মিটিং করে। সেই মিটিংয়ের মাধ্যমে তারা বেশ কয়েকটি দাবি জানায় এবং দুপুর 1:45 নাগাদ তারা একটি গায়েবানা জানাজা পড়ে এবং এরপরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা বেশ কয়েকটি দাবি জানায়। আমি যদি জানিয়ে রাখতে চাই, তাদের প্রথম দাবি হচ্ছে যে নাম উল্লেখ করে মামলা করার দাবি তারা জানিয়েছে। অর্থাৎ একটি গায়েবানা মামলা হয়েছে, যে কারা আসলে হত্যা করেছে সেটি তারা উল্লেখ করে মামলা করা হয়নি। সেখানে শিক্ষার্থীদের যে অভিযোগ, তারা বলছেন যে ছাত্রদলের কিছু কর্মী কিন্তু এই হত্যাকাণ্ডটি আসলে চালিয়েছে এবং তাদের নাম উল্লেখ করে মামলার দাবি জানিয়েছে। এরপরে তারা মূলত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায়। তারা চায় যে তেজগাঁও কলেজে এরপর থেকে আর কোনো ধরনের কোনো রাজনীতি থাকবে না এবং এর পরবর্তীতে এবং প্রিন্সিপাল বাদী হয়ে এই মামলা দায়ের করার কথা তারা জানায় এবং সাকিবের পরিবারকে, যাকে হত্যাকাণ্ড করা হয়েছে মূলত সাকিব, তার পরিবারকে একটি আর্থিক সহযোগিতা দেওয়া
দেওয়ার কথাও তারা জানিয়েছে। এছাড়াও ছাত্রাবাস, যে ছাত্রাবাসে আসলে ঘটনাটি ঘটে সেই ছাত্রাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, সেটিও উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্কুলের যারা, এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা। এছাড়াও যদি বলি যে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই কলেজ কার্যক্রম ক্লাস বন্ধ রাখার কথাও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, সেটিও তারা আসলে চায় না। কিন্তু শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বয়কট করেছে, কিন্তু কলেজে বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সেটি তারা জানে। এবং সবশেষ যদি জানিয়ে রাখতে চাই যে তাদের যে দাবিগুলো আসলে জানিয়েছে সেটি যদি তারা পূরণ না করে তাহলে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টা পর তারা আরো কঠিন কর্মসূচি দেবে বলে আমাদেরকে জানিয়েছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। মাত্র 2000 টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে আলোচিত মা মেয়েকে খুঁড়েছে গৃহকর্মী আয়েশা। জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে 8000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের সাথে। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা সংঘটিত করে আয়েশা। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সন্দেহ ছিল বাসার কাজের মেয়ে আয়েশা নৃশংসভাবে তাদের হত্যা করে পালিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের সরিষাবাড়িতে এক র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শিমলা বাজারের গণময়দান এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাগর ফরাজি। সাগর, জানাবেন সেই ঘটনার বিস্তারিত জানতে চাই এবং যারা জড়িত এই হত্যাকাণ্ডের মধ্যে তাদেরকে কোনো শনাক্ত করা গেল কিনা? ঘটনার প্রায় অনেকখানি সময় চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু যে অভিযুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু এখনো চিহ্নিত করা যায়নি। অর্থাৎ এই যে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনার পেছনে কিন্তু চুরির একটি বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ পুলিশ সদস্যদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাই বলা হচ্ছে। আমরা এখন রয়েছি সরিষাবাড়ি থানায়। কিছুক্ষণ আগে কিন্তু যিনি, যার স্ত্রী মারা গেছেন, তিনি কিন্তু এসেছেন এখানে। পাশাপাশি পুলিশ, র্যাব এবং পিবিআই, সিআইডি সহ বেশ কিছু আইন শৃঙ্খলা সদস্যদের আমরা দেখেছি। যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, স্থানীয়দের স্বজনদের সাথে কথা বলে যখন ঘটনা 1টা থেকে 4টার মধ্যে, সেই ঘটনায় কিন্তু গ্রিল কেটে ঘরের গ্রিল কেটে কিন্তু, অর্থাৎ বারান্দার গ্রিল কেটে তারপরে কিন্তু প্রবেশ করে একজন, তারপরে কিন্তু বাইরে আরেকজন থাকে। তো একটি সংঘবদ্ধ দল ছিল সেই সময়টাই। তারপর হচ্ছে কিছু সময় সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর হচ্ছে যিনি মারা গেছেন লিপি আক্তার, তিনি যখন এই চোর, অর্থাৎ যারা দুর্বৃত্ত, তাদেরকে চিনে ফেলার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। পাশাপাশি একটি বিষয় লক্ষণীয় যে চুরির ঘটনা জড়িত, অর্থাৎ যারা রয়েছেন তারা কিন্তু স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু জায়গায় কিন্তু তারা এলোমেলো করে রেখেছেন, কিন্তু কিছুই কিন্তু নিয়ে যেতে পারেননি।
তো একটি বিষয় লক্ষণীয় যে এখানে এর পেছনে কিন্তু পুলিশ মনে করছেন এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো ঘটনা ঘটতে পারে, পাশাপাশি তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। আর একটি বিষয় যেটি লক্ষণীয় যে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, অর্থাৎ পুলিশ সদস্য, র্যাব সদস্য যিনি রয়েছেন তার বাড়িতে এমন একটি ঘটনায় কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে জামালপুরের সরিষাবাড়ির যে হত্যাকাণ্ড সেটি সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে সাগর। মৌলভীবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর 53তম নববিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শমশেরনগর বিমানবন্দরে বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুল গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে 441 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। অনুষ্ঠান পরিদর্শন ও মার্চ পাস্ট অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পরে কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন তিনি। নতুন রিক্রুটদের প্রতি সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আত্মনির্ভরতা অর্জনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অদম্য বিমান বাহিনী উপহার দিতে সক্ষম হব। আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এ ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সভাপতিত্ব করেন। তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গত 15 বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। তথ্য সচিব বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। নির্বাচন উপলক্ষে 30টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কিন্তু না হা ভোটটা দিতে হবে। এই না হা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে। বড় দায়িত্ব হচ্ছে সরকারের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সহায়তা করা এবং এই নির্বাচন স্বচ্ছতার সাথে, এবং দেশের চাবি আপনার হাতে, আপনি নিজে বুঝে নিজে আপনার ভোটটি দিবেন। সমবায় মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত 10 বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার, কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুকি দে, আমার স্বামী কাম করে খায়, কামলা দিয়ে খায়, আমি বাল কাছ নিয়ে থাই কিংবা থাহুম ও কাছে গেছি, কয় দিমু ভাবি দিমু, এনে ওরা পলাইছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে এই এলাকার 3 শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় 5 কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র। তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার। আমাকে লোভ দেখাইছে, আমরা ওই লোভই করছি, আমরা তো গরিব মানুষ। স্বামী স্টক করে মারা গেছে, সেখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি। বিশেষ কারণে টাকা দিয়ে ওকে এনজিওতে নিয়ে রাখছি। অনেক মানুষও মানাও করছিল, কিন্তু যে আমরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, লোভে পড়ছি। সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন, টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা। লোকজন আস্তে আস্তে ওরা আস্তে আস্তে প্রয়োজনীয় মানে জিনিসপত্র সরাইয়া ওরা পরে একবারই ফালাইছে। জনগণ এসে কি ফ্যামিলি ভাড়া হয়ে গেছে, এসে টুকায়
অনুসন্ধান বলছে সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত 10 বছরে অন্তত 20টি সংস্থা গ্রাহকের প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। লক্ষ লক্ষ টাকা নিছে গ্রামীণ উন্নয়ন বই দেয়, সেটা সমবায় অফিস থেকে এই রেজিস্ট্রেশনটা নিছে। কিন্তু সমবায় অফিসারে আমরা একদিন বলছিলাম যে এই যে আপনি রেজিস্ট্রেশন দিলে আপনি দেখেন না, কয় ওরা তো কার্যক্রম চালাই নেয়। অভিযোগ যাওয়ার পরে তারা নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। একের পর এক কথিত সংস্থার নামে গ্রাহকের টাকা আত্মসাৎ হলেও সমাজসেবা ও সমবায় অফিসের কাছে নেই কোনো সমন্বিত তথ্য। অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে, যদিও তা অস্বীকার করছেন সংশ্লিষ্টরা। গ্রামে গঞ্জে সমবায় সমিতি, এনজিও বা ব্যাংক, মানুষ না সব মিলার ফেলে। তো অনেক সময় দেখা যায় যে সমবায় সমিতি দোষী থাকে না, বা আদৌ ওখানে কোনো সমবায় সমিতি নিবন্ধিত নাই, ওইটা শুধু সমিতি, এরকম হয় অনেক সময়। আর আমরা যদি দেখি যে আমার কাছে অভিযোগ আসছে এবং এটা সত্যি একটা আমাদের নিবন্ধিত সমবায় সমিতি, সেক্ষেত্রে আমাদের যে সমবায় সমিতি আইন বিধিমালা আছে, আইনের 49 ধারা আছে, সেই অনুযায়ী তদন্ত দিয়ে আমরা খতিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। যদি ক্ষুদ্র ঋণ করতে হয় তাহলে MRA, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো তাদের কাছে আবেদন করলে তারা কিছু টার্গেট দেয়, ওনারা ফিল্ড পর্যায়ে ভিজিট করেন, যদি সন্তোষজনক মনে হয় তাহলে ওনারা MRA সার্টিফিকেট দেন, আর সেই সার্টিফিকেটের আলোকে ওনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে। স্বাভাবিকভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত যেসব সংগঠন, তারা ক্ষুদ্র ঋণ করতে পারবে না। প্রতারণার সাথে জড়িত সংস্থাগুলোর নাম ভিন্ন হলেও কৌশল একই, মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গা ঢাকা দেয়া। প্রতারণা রোধে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি আর দ্রুত আইনি ব্যবস্থা, না হলে আরও পরিবার হারাবে সঞ্চয়ের স্বপ্ন আর থামবে না এই প্রতারণার চক্র। এই মত স্থানীয়দের। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মেহেরপুরে আগুনে পড়েছে একটি ফার্নিচার কারখানা। গতরাতে গাংনী উপজেলার মরকা বাজারে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কারখানা মালিক ফারুক হোসেন জানান, বুধবার সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়িতে যান তিনি। মধ্যরাতে নাইট গার্ড ফোন দিয়ে অগ্নিকাণ্ডের খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় কারখানা পুড়ে ছাই। জানান ফারুক, এতে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ফারুকের। 3 বছর আগে জোরপুকুরিয়া এলাকায় ফারুকের বাবার আরেকটি কারখানায় আগুন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফারুকের বাবা সিরাজুল। কে বা কারা আগুন দিয়েছে এসব সম্পর্কে কিছুই জানেন না তারা। এদিকে গাংনী থানার ওসি আল মামুন বলেন, আগুন লাগার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ভারতীয় পার্লামেন্টে আবারও ছড়াল উত্তাপ। তুমুল বাকবিতণ্ডায় জড়ান ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেস জোট। নেহরু গান্ধী পরিবারকে ভোট চোর হিসেবে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বিধানসভার ভোটার তালিকার অনিয়ম ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এক পর্যায়ে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন বিরোধীরা। নির্বাচনী সংস্কার নিয়ে বুধবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে চলছিল আলোচনা। হঠাৎই তা পাল্টে যায় তুমুল বিতর্কে। সরকার বিরোধীদের মধ্যে ছড়ায় উত্তেজনা। ভোটার তালিকায় হওয়া অনিয়ম ঘিরে ক্ষমতাসীনদের প্রশ্নবিদ্ধ করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশনারদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হচ্ছে। কারণটা কি? চলুন এ প্রসঙ্গে সরাসরি বিতর্ক করি। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। রাহুল গান্ধীর চ্যালেঞ্জে কর্ণপাত না করে সরাসরি তার পরিবারকে কটাক্ষ করেন অমিত শাহ। বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ কিছু পরিবার আছে যারা বংশ পরম্পরায় ভোট চোর। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ছিল ভোট চুরির জলজন্ত উদাহরণ। এ সময় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহ প্রকাশ করেন ইন্দিরা গান্ধীর জয়ের ব্যাপারেও। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে, যার মূল কথা তিনি ভারতের নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছেন। ভোট চুরি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এমন আইন প্রণয়ন করেন ইন্দিরা গান্ধী। इलाहाबाद हाईकोर्ट में श्री राजनारायण पहुंचे। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে ভোটার সংশোধনী তালিকা ও ইভিএম নিয়ে আপত্তি তুলছে বিরোধীরা। অধিবেশনের এক পর্যায়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন কংগ্রেস ও বিরোধী দলীয় এমপিরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রক্ষণাত্মক ছিল। তিনি উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর দেননি। স্বচ্ছ ভোটার তালিকা, ইভিএম এর স্বচ্ছতা আর 3টি সংবাদ সম্মেলনে যে প্রমাণ দিয়েছি এগুলোর কোনোটির ব্যাপারেই তিনি কিছুই বলেননি। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের জন্য বিশাল বরাদ্দ রেখে প্রতিরক্ষা বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে অব্যাহত থাকবে অর্থায়ন। এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার জেরে তেল আবিব চাপে পড়লে আইনগতভাবে পাশে দাঁড়াবে ওয়াশিংটন। আগামী অর্থ বছরে সামরিক খাতে মোট বরাদ্দ $901 বিলিয়ন। সেখান থেকে ইউক্রেনকে দেয়া হবে $800 মিলিয়ন সহায়তা। খাতে মোট বরাদ্দ $901 বিলিয়ন। সেখান থেকে ইউক্রেনকে দেয়া হবে $800 মিলিয়ন সহায়তা। 1961 সাল থেকে যে কয়টি বিল কোনো বাধা ছাড়াই পাশ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, তার মধ্যে একটি প্রতিরক্ষা বিল, যা পরিচিত জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন বা NDAA নামে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে বিলটি। 2026 অর্থ বছরে সামরিক বাজেট ধরা হয়েছে $901 বিলিয়ন। 3086 পৃষ্ঠার বিলটিতে চীন রাশিয়ার সাথে অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সামরিক বাহিনীর সদস্যদের বেতন ভাতা সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এই বিল সামরিক সদস্যদের বেতন বৃদ্ধি, আবাসন ব্যবস্থার উন্নয়ন, উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এটি তাদের আরও আধুনিকীকরণেও ভূমিকা রাখবে। আগামী অর্থবছরে NDAA এর মাধ্যমে সুরক্ষিত জাতি গড়ে তুলতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা হবে। রাশিয়ার হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগামী 2 বছরে $400 মিলিয়ন করে মোট $800 মিলিয়ন সামরিক সহায়তা পাবে ইউক্রেন। বাল্টিক অঞ্চলের নিরাপত্তায় লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার প্রতিরক্ষা খাতে $175 মিলিয়ন সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই বিল আইনে পরিণত হলে ইউরোপে কমপক্ষে 76,000 মার্কিন সেনা থাকতে হবে, মোতায়েন রাখতে হবে সর্বাধুনিক সব অস্ত্র সরঞ্জাম। ট্রাম্প প্রশাসনের এই প্রতিরক্ষা বিলে সবচেয়ে বেশি সহায়তা পাবে ইসরায়েল। নিঃস্বার্থ বন্ধুর মতো তেল আবিবের আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে সম্পূর্ণ অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের জেরে বিভিন্ন দেশের অস্ত্র নিষেধাজ্ঞায় যখন চাপে ইসরায়েল, তখন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। বিলে বলা হয়েছে, অস্ত্র নিষেধাজ্ঞার জেরে ইসরায়েলের নিরাপত্তা দুর্বলতা তৈরি হলে তা মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এই বিল পর্যালোচনার জন্য এখন পাঠানো হবে সিনেটে। সেখানে পাশ হলে মার্কিন প্রেসিডেন্ট সই করে তা আইনে পরিণত করবেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।